কিভাবে নিজেকে সামলাতাম। ইলান তো তবুও নিজেকে সামলাতে পেরেছে। আমি তো শেষ হয়ে যেতাম। তোমাকে ওই অবস্থায় দেখার সাধ্য আমার নেই। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? ভালো কিছু পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হয়। রুনা আপু যে এতটা কষ্ট পেয়েছে সেটা কিন্তু নিজের সুস্থ সবল সন্তান দেখে বেমালুম ভুলে গেছে। সন্তান জন্ম দেওয়ার মাঝেও এক আনন্দ আছে। আজ যদি রুনার কিছু হয়ে যায় ইলানের কি হবে ভাবতে পারছো? এই ছেলেটাকে নিয়ে কি ভালো থাকতে পারবে? চুপ, আর কোনো কথা নয়, এখন একটু রেস্ট নিন। আমি কিন্তু পারতাম না। আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। নিঃশ্বাস নেওয়ার জন্য তোমাকে প্রয়োজন। সুখের সময়গুলো খুব দ্রুতই কেটে যায়। দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। আজ আমি পূর্ণ নারী। আমার মাঝেও বেড়ে উঠছে একটা প্রাণ। আমার আর রুদ্র সন্তান। আমি 5 মাসে প্রেগনেন্ট। আর তো কয়েক মাসের অপেক্ষা, তারপরেই তো কেউ একজন আমাকে আধো আধো গলায় মা বলে ডাকবে। ছোট ছোট নরম তুলতুলে হাত দিয়ে আমাকে স্পর্শ করবে। পেটের উপরে আলতো করে হাত রাখলাম। একে নিয়েই তো রুদ্রর কত শত পাগলামো। স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে আছে সেই দিনটি, যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম আমার মাঝেও বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণ। রুদ্রকে বলার পর রুদ্র কিয়ৎক্ষণ আমার দিকে স্তব্ধ নয়নে তাকিয়েছিল। চমকে থমকে কেটে গেল কয়েকটা মুহূর্ত। পরপরই রুদ্র আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! রুদ্রকে কাঁদতে দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমন প্রখর ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষে যে কাঁদতে পারে, হয়তো বাবা হওয়ার অনুভূতিটাই এমন। পেটে আলতো স্পর্শ পেয়ে আমার ভাবনার ছেদ ঘটল। রুদ্র আমার কোলে মাথা রেখে শুয়ে পড়েছেন। এটা ওনার প্রতিদিনের অভ্যেস। হসপিটাল থেকে এসেই দৌড়ে ফ্রেশ হয়ে এসে আমার কোলে ধপ করে শুয়ে পড়বেন। আধ ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকবেন, তারপর বাকি কাজ। রুদ্র আমার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলেন, আমার ভাবনার রানী কোন ভাবনায় ডুবে আছে? তার ডাক্তারবাবু যে হসপিটাল থেকে এসেছে সেটা কি সে দেখতে পাচ্ছে না? আমার উত্তরের অপেক্ষা না করে পেটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলেন, আমার বেবিটা কি করে? মাম্মা কি সারাদিন তার খেয়াল রেখেছে? বেবিটা বুঝি বাবাইয়ের উপরে রাগ করেছে? বাবাই তো আজকে একটু বেশি বিজি ছিল, তাই এই পিচ্ছিটার খবর নিতে পারিনি। আজকে বাবাই তোমার মতো আরও একটা বেবির বাবাইকে বাঁচিয়ে দিয়েছে। রুদ্রের সব পাগলামি রোজকার রুটিন হয়ে গেছে। একা একাই কতক্ষণ বকবক করবেন? আমি ওনার কাণ্ড দেখে একা একাই হাসি। রুদ্রর বেবির ডাকার কারণ হচ্ছে ওনার আলাদা করে কোনো চাওয়া নেই যে মেয়ে হোক বা ছেলে হোক। আল্লাহ যা দেবেন তাতেই উনি খুশি। আমি সারা রুম জুড়ে হাঁটছি আর পড়ছি, আর রুদ্র আমার পেছন পেছন খাবার নিয়ে ছুটছেন। প্রেগনেন্সির প্রথম 1 মাস কোনো প্রবলেম হয়নি, কিন্তু এরপর থেকে প্রবলেম দেখা দেয়। প্রচণ্ড রকমের মুড সুইং হয়। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না। চেয়ারে বসে পড়তে পারি না, পা ব্যথা করে। বিছানায় বসে পড়তে পারি না, প্রচণ্ড ঘুম পায়। তাই এভাবে হেঁটে হেঁটেই পড়ি। রুদ্র আমাকে খাওয়ানোর জন্য পেছন পেছন ঘুরঘুর করছেন, কিন্তু আমি তো খাবো না, বমি বমি পাচ্ছে। খেলেই এখন বমি করে দেব, বাসায় কেউ নেই। পরে রুদ্রকেই সবটা পরিষ্কার করতে হবে, যা আমি মোটেও চাচ্ছি না। উনি সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরেছেন, এখন ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। রুদ্র আমাকে চেপে ধরে স্যুপটা খাইয়ে দিলেন। স্যুপটা খাওয়া শেষ করা মাত্রই আমি বমি করে ভাসিয়ে দিলাম। আমি অসহায়ের মতো ওনার দিকে তাকালাম। আমার ভীষণ কান্না পাচ্ছে। মানুষটা আমার জন্য কতটা কষ্ট করতে হচ্ছে। মাত্রই গোসল সেরেছেন, আবার গোসল করতে হবে। এই বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে বকেছি, মেরেছি? আমি জানতাম খেলে এখন বমি করে দেব, তাই আমি খেতে চাইনি। কিন্তু আপনি আমার একটা কথাও শুনতে চান না। আপনাকে আবার ফ্রেশ হতে হবে। সারাদিন আপনি কতটা পরিশ্রম করেন। বাসায় এসেও আমার জন্য একটুও বিশ্রাম নিতে পারেন না। চুপ, বোকা মেয়ে। একদম কাঁদবে না। এগুলো করতে আমার একটুও কষ্ট হয় না। এগুলো তো আমি আমার বউয়ের জন্য আর আমার সন্তানের জন্য করছি। তুমি নিজে কতটা কষ্ট সহ্য করছো। ঠিক করে খেতে পারো না, খেলেও বমি করে দাও। আজকে ত্রয়ী আর ইফাত স্যারের বিয়ে। ওনাদের 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেতে চলেছে আজ। ত্রয়ীর ইচ্ছে ছিল লং টাইম চুটিয়ে প্রেম করবে, তারপর বিয়ে। ত্রয়ীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ইফাস ছাড়া ত্রয়ী 2 বছর প্রেম করেছে, আর আজ তাদের বিয়ে। কালো রঙের একটা গাউন পরেছি। শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু রুদ্রর জন্য পরতে পারিনি। উনি কিছুতেই আমাকে শাড়ি পরতে দেবে না। যদি শাড়ি সামলাতে গিয়ে বা শাড়িতে পা লেগে পড়ে যায়, উনি আমাকে নিয়ে বিন্দু মাত্র রিস্ক নিতে রাজি নন। দিনকে দিন ওনার আমার প্রতি ভালোবাসা বাড়ছে বই কমছে না। এই লোকটাই একসময় আমাকে সহ্য করতে পারতো না, আর এখন আমাকে চোখে হারায়। উনি পেছন থেকে জড়িয়ে ধরে আমার মাথায় একটা চুমু খেলেন। আমার বউটাকে আজ পরীর থেকেও বেশি সুন্দর লাগছে। আপনাকে এত সুন্দর কে হতে বলেছিল? কারো নজর যাতে না লাগে। ড্রেসিং টেবিলের ওপর থেকে কাজল নিয়ে আমার কানের পেছনে ফোঁটা দিয়ে দিলেন। ওনার কাণ্ড দেখে হেসে ফেললাম। উনি আমার কপালে আলতো করে একটা চুমু খেলেন। এভাবে হেসো না গো, এখানে লাগে। হয়েছে, আর ঢং করতে হবে না। যান, রেডি হয়ে আসুন। যাচ্ছি। আমার বউ একটা নিরামিষ, গাড়িতে বসে আচার খাচ্ছি আর উনি ড্রাইভিং করছে। এত আচার খেও না, পরে তোমার আর ত্রয়ীর বিয়েটা 3-3টা রোস্ট খাওয়া হবে না।
3টা রোস্ট খাবো কে বলেছে? আমি তো 6টা রোস্ট খাবো। আগে যখন বলতাম 3টা রোস্ট খাবো তখন আমি সিঙ্গেল ছিলাম। আর এখন আমি ডাবল। তাই আমি 6টা খাবো। আমার বেবিও তো খাবে। এখন সন্ধে হয়ে গেছে। ত্রয়ীর ইচ্ছেতে বিয়েটা রাতে হচ্ছে। আজকে রাতে থেকে আগামীকাল চলে আসবো। ত্রয়ী তো আমাকে আরো 3 দিন আগে যেতে বলেছিল। কিন্তু রুদ্র আমাকে যেতে দেননি। বিয়ে বাড়িতে গেলে ঠিকমতো ঘুম হবে না। যথেষ্ট স্পেস পাবো না। খাওয়া-দাওয়ার সমস্যা হবে। এসব ভেবেই আমাকে বারণ করে দেন। এই নিয়ে ত্রয়ী 2 দিন গাল ফুলিয়ে রেখেছিল। আমার সাথে একটা কথাও বলেনি। রুদ্রর আতঙ্কিত গলা শুনে সামনে তাকালাম। সামনে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। হেলতে তুলতে একটা ট্রাক আমাদের দিকেই ধেয়ে আসছে। ট্রাকটা দেখেই বোঝা যাচ্ছে ড্রাইভারটা মাতাল অবস্থায় ড্রাইভ করছে। রুদ্র যে সাইডে যাচ্ছে গাড়িটাও সেই সাইডেই যাচ্ছে। রুদ্র গাড়িটা সাইড করতে যাচ্ছিল কিন্তু শেষ রক্ষা আর হলো না। সামনে থেকে আরেকটা ট্রাক দ্রুত বেগে এসে আমাদের গাড়িটায় ধাক্কা মারে। রুদ্র আমার একটা হাত শুধু চেপে ধরেছিল। চোখ খোলার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। চোখ খোলার পর থেকে শুধু মনে পড়ছে তখনকার অ্যাক্সিডেন্টের কথা। প্রথমে রুদ্র গাড়ি সাইড করার চেষ্টা করলেও পরে শুধু আমার হাতটা চেপে ধরেছিলেন। 2 পাশ থেকে গাড়ি আসছিল। চোখের সামনে নিজেদের মৃত্যু দেখতে পাচ্ছিলাম। ট্রাকটা আমাদের গাড়িতে ধাক্কা দেওয়ার আগ মুহূর্তে আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে রুদ্রর হাত খামচে ধরেছিলাম। পরে কয়েক মুহূর্ত কেটেছিল শুধু অসহ্য যন্ত্রণায়। তারপর আর কিছুই মনে নাই। বেবির কথা মাথায় আসতেই আমি তড়িৎ গতিতে উঠে বসলাম। পেটে শুকনো ব্যথা অনুভব করলাম। পেটে হাত দিতেই আমি চমকে উঠলাম। বাকরুদ্ধ হয়ে পড়লাম। নিস্তব্ধ পরিবেশে শুধু কেবিনের দরজা খোলার আওয়াজ হলো। গুটি কয়েক মানুষ কেবিনের ভেতরে প্রবেশ করলো। তাদের দেখার কোনো ইচ্ছে আমার হলো না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে নিজের পেটের দিকে। তখনই কিছু কথা কর্ণগোচর হলো। আহারে, মেয়েটার বয়সই বা কি হলো? একসাথে এত শখ নিতে পারবে? অ্যাক্সিডেন্টে নিজের সন্তান হারালো, স্বামীটারও এখনো জ্ঞান ফেরেনি। আদৌ বাঁচবে নাকি তার কোনো আশা ডক্টর দেখছে না। এখন যদি স্বামীটাও মারা যায়, আহারে মেয়েটাই অল্প বয়সে এত কিছু হারালো। বারবার আমার কানে একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে, অ্যাক্সিডেন্টে নিজের সন্তান হারালো, স্বামীটারও এখনো জ্ঞান ফেরে নাই। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। হুট করে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। না না, আমার রুদ্র কিচ্ছু হতে পারে না। উনি আমাকে ছেড়ে যেতে পারেন না। বেড থেকে নামতে গেলে ত্রয়ী আর আম্মু আমাকে ধরে ফেললো। ছাড়া পাবার জন্য ছটফট করতে লাগলাম। অনবরত চিৎকার করে যাচ্ছি। ত্রয়ী আর আম্মুর কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছি না। হুট করে আমি হিংস্র হয়ে উঠলাম। দিক বেদিক শূন্য হয়ে ত্রয়ীর হাতে কামড় বসিয়ে দিলাম। ব্যথা পেয়ে ত্রয়ী আমাকে ছেড়ে দিল। আম্মুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। মাথায় অসহ্য যন্ত্রণা, পেটে শুকনো ব্যথা নিয়ে ছুটলাম। কেবিনের দরজা খুলতেই বহু কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেলাম। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়লাম। উনি তাল সামলাতে না পেরে পিছিয়ে গেলেন কয়েক পা। ওনার পিঠ ঠেকল দেয়ালে। উনি মৃদু আর্তনাদ করে উঠলেন, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। আমি ওনার পিঠ খামচে ধরে বললাম, রুদ্র আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা আর নেই। আমি হাউ মাউ করে কেঁদে উঠলাম। ওনার চোখের পানি দিয়ে আমার কাঁধ ভিজে যাচ্ছে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ওনার বুকে লুটিয়ে পড়ি। তুমি আমার কাছ থেকে আমার রুদ্রকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছ থেকে তোমার বাচ্চাকে কেড়ে নিলাম। অরিয়াপু এমন করবেন না। আমার বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দিন না। দেখুন ও কিভাবে কাঁদছে। ওর এখন আমাকে, ওর মাকে প্রয়োজন। আমি ওকে কোনোদিন তোমার কাছে দেব না। ওর তোমার কোনো প্রয়োজন নেই। ওর জন্য আমি একা একাই যথেষ্ট। এই বাচ্চাটা শুধুই আমার। আমার শত আকুতি মিনতি উনি শুনলেন না। আস্তে আস্তে উনি পিছিয়ে যাচ্ছেন। একটা সময় অন্ধকারে হারিয়ে গেলেন। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু অরিয়াপু শুনল না। আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেল। এরিয়া, কি হয়েছে? তুমি এমন করছো কেন? রুদ্রর ডাক শুনে আমি তাড়াতাড়ি উঠে বসলাম। হুট করে আমার মনে পড়ল বাচ্চার কথা। রুদ্র, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চাকে এনে দিন। আমার বাচ্চাকে নিয়ে অরিয়াপু চলে যাচ্ছে। আপনি অরিয়াপুকে আটকান। আচমকা রুদ্র আমাকে জড়িয়ে ধরেন। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে বলেন, কেন পাগলামো করছো? আমাদের বাচ্চা আর নেই। প্লিজ শান্ত হও। তুমি এমন করলে আমি কিভাবে থামবো? একজনকে হারিয়েছি। তুমি এমন করলে আমি বাঁচবো কিভাবে? রুদ্রর অন্য কথাগুলো কর্ণপাত না হলেও একজনকে হারিয়েছি কথাটা মস্তিষ্কে তীরের মতো বিঁধল। একজনকে হারিয়েছি, উনি অরিয়াপুকে হারিয়ে ফেলেছেন সেটার কথা বোঝাতে চাইছেন। আমার সাথে উনি অরিয়াপুর তুলনা করছেন। আমার বিদ্বেষী মন এটা মানতে পারল না। আমি ভয়ঙ্কর একটা কাজ করে বসলাম। ধাক্কা দিয়ে রুদ্রকে আমি নিজের থেকে দূরে সরিয়ে দিলাম। পাশেই ফল কাটা চাকু ছিল। চাকুটা নিয়ে ডান হাতের শিরা বরাবর টান দিলাম। আর একটা টান দেওয়ার আগেই রুদ্র আমার হাত থেকে চাকুটা কেড়ে নিলেন। আমাকে জড়িয়ে ধরে নার্সদের ডাকতে শুরু করলেন। আমি নিস্তেজ গলায় বললাম, যার জীবনে আমার মূল্য নেই তার জীবনে আমি থাকতে চাই না। আপনার জীবনেও আমার মূল্য আর সবার মতোই। আমি থাকবো না আপনার কাছে। আমি আপনার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব।
আমি আমার সন্তানের কাছে চলে যাব। একসময় আমার শরীর অবশ হয়ে এলো। নিস্তেজ হয়ে ওনার বুকে ঢলে পড়লাম। কেটে গেছে ১ টা মাস, ৩০ টা দিন। সবকিছু আগের মতো স্বাভাবিক নিয়মে চললেও স্বাভাবিক হতে পারিনি আমি। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ এখনো হয়ে উঠিনি। এই ১ মাসে বহুবার সুসাইড করার চেষ্টা করেছি। একবারও রুদ্রর জন্য সফল হতে পারিনি। আমাকে অনেক ডক্টর দেখিয়েছেন। এখন আগের মতো সুসাইডের চেষ্টা না করলেও স্বাভাবিক হতে পারিনি। ঠিকমতো কলেজে যাওয়া হয় না, সারাদিন নিজেকে রুম বন্দি করে রাখি। কারো সাথেই কথা বলি না। রুদ্র কিছু জিজ্ঞেস করলে হুম, হাঁ ছাড়া আর কোনো উত্তর দেই না। আমার চিন্তায় আম্মু অসুস্থ হয়ে পড়েছে। রুদ্র আমার সাথে কথা বলতে চায়, খুব করে চায়। কিন্তু আমি কাউকে এখন সহ্য করতে পারি না। ঠিক করে খেতে পারি না, ঘুমোতে পারি না। খেতে গেলে মনে হয় কেউ বলছে, "আম্মু তুমি আমাকে না খাইয়ে নিজে খেয়ে ফেলছো?" ঘুমোতে গেলে মনে হয় কেউ বলছে, "আম্মু তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে না?" রেলিংয়ে মাথা ঠেকিয়ে বেলকানিতে বসেছিলাম। কাঁধে কারো ছোঁয়া পেয়ে পেছনে তাকালাম। রুদ্র আমার সামনে এসে বসলেন। আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরলেন। আমি চোখ তুলে ওনার দিকে তাকালাম। আজ ১ মাস পর আমি ওনাকে খেয়াল করলাম। গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। আগের মতো চেহারায় লাবণ্যতা নেই। চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে। উনি আগের থেকে অনেকটা শুকিয়ে গেছেন। ওনাকে এমন আগোছালো আমি আগে কখনো দেখিনি। "তুমি কেন এমন করছো রিয়া? আমার সাথে একটা বার কথা বলো না। আজ ১ টা মাস হয়ে গেল তুমি আমার সাথে কথা বলো না। তুমি বোঝো না তোমার কথা না শুনলে আমার কতটা কষ্ট হয়? বুকের ভেতরে ভয়ংকর ব্যথা হয়। জানো আমি সুস্থ হয়েও অসুস্থ। তুমি নামক অসুখে আমি অসুস্থ। আমি আসক্ত, গভীরভাবে আসক্ত তুমি নামক রমণীতে। ড্রাগসে আসক্ত লোকেরা যখন ড্রাগ না পায় তখন যেভাবে ছটফট করে, তেমন আমিও ছটফট করি তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য। এই ১ টা মাস আমি ২ চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা রাত আমার নির্ঘুম কেটেছে। আমি ভেবে চাই এটা সম্ভব না। আমি তোমার লাইফ নিয়ে তিল পরিমাণ রিস্কও নিতে পারবো না। এখন বেবি নিলে তোমার লাইফ রিস্ক আছে। একটা বেবির জন্য আমি তোমাকে হারাতে পারবো না। এমন অনেক কাপল আছে যারা সন্তান ছাড়া দিব্যি বেঁচে আছে। দুজন একসাথে সুখে আছে। তাহলে আমরা কেন পারবো না? প্রয়োজন মনে হলে একটা বাচ্চা অ্যাডপ্ট করব। আমি ওনার কথা কর্ণপাত করলাম না। একটু এগিয়ে গিয়ে ওনার টি-শার্টের কলার খামচে ধরে দুজনের ওষ্ঠদ্বয় এক করে দিলাম। কেটে গেছে কয়েক মাস। আমাদের ১ম সেমিস্টার পরীক্ষা শেষ হলো। সোফায় বসে নুডলস খাচ্ছিলাম। ঠিক তখনই বেশ শব্দ করে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রুদ্র। আমার দিকে এক পলক তাকিয়ে নিজের হাতে থাকা ফাইলটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। ওনার কাজে আমি হতবাক। কিছুদিন ধরে খেয়াল করছি উনি আমার সাথে অদ্ভুত বিহেভ করছেন। ঠিকমতো কথা বলেন না, কেমন মনমরা হয়ে থাকেন। ওনার ছুঁড়ে দেওয়া ফাইলটা আমার পায়ের কাছে ফ্লোরে পড়েছে। ফাইলটা হাতে নেওয়া মাত্রই আমার বুঝতে একটুও অসুবিধা হলো না যে এটা প্রেগন্যান্সি রিপোর্ট। পজিটিভ লেখাটা দেখা মাত্রই আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমি ফাইলটা হাতে নিয়ে ছুটলাম নিজেদের রুমের উদ্দেশ্য। আমি রুমে প্রবেশ করা মাত্রই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আমি ওনাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলাম। উনি সাথে সাথে নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিলেন। আমি অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকালাম। অতঃপর আহত গলায় বললাম, "আপনি এমন করছেন কেন? আমি প্রেগনেন্ট এটা শুনে আপনি খুশি হননি?" "আমি খুশি হয়েছি নাকি হইনি সেটা জেনে তুমি কি করবে? তুমি তো ভীষণ খুশি হয়েছো। তাহলে নিজের খুশি নিয়েই থাকো। আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনতে খারাপ লাগছে তোমার? আমাকে মেরে ফেলো, তাহলে আর তোমাকে আমার কথা শুনতে হবে না। এইভাবে তিলে তিলে মারার থেকে একেবারে মেরে ফেলো না। আমি এত টেনশন আর নিতে পারছি না। ১০ টা মাস এই টেনশন আমার মাথা থেকে নামবে না। ১০ মাস টেনশন করতে হবে না। এর আগেই আমি স্ট্রোক করে তোমাকে বাঁধনমুক্ত করে দিয়ে যাব। আমি মরলেই বা তোমার কি? তোমার তো বাচ্চা লাগবে, সেটা তো পেয়ে গেছো। আমার কি নিজের বাচ্চার জন্য কষ্ট হয় না? নাকি তোমার আমাকে অনুভূতিহীন মানুষ বলে মনে হয়? ওই বাচ্চাটা তো আমারও ছিল। ওকে স্বপ্নের ঘর তো আমিও বেঁধেছিলাম। আমি কি বাচ্চা চাই না? খুব করে চাই, কিন্তু তোমার বিনিময়ে না। আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি তুমি। তুই কেন বুঝিস না আমার সবকিছু ছাড়া চললেও তোকে ছাড়া চলবে না। আমার বাঁচতে হলে তোকে প্রয়োজন। তোর বাচ্চা চাই না? আমাকে মেরে তারপর তুই বাচ্চা নিয়ে সুখে থাকিস।" উনি কথাগুলো চিৎকার করে বললেন। আমি ভয়ে থরথর করে কাঁপছি। উনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেলেন। আমি নির্বিকার চেয়ে আছি ওনার যাওয়ার দিকে। ওনার করা তুই সম্বোধনে আমি স্তব্ধ হয়ে গেছি। উনি যতই রেগে থাকেন না কেন, কখনো আমার সাথে তুই তোকারি করেনি। আমি উদাস হয়ে কলেজের ক্যান্টিনে বসে আছি। ত্রয়ী আমার হাতের উপরে আলতো করে হাত রাখে। "এখন মন খারাপ করে কি হবে? রুদ্র স্যারের এমন বিহেভ করা কি স্বাভাবিক নয়? তুই তো জানিস উনি তোকে কতটা ভালোবাসেন। এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট জানে রুদ্র স্যার কতটা কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ওনার প্রতিটা কলিগ জানে উনি কতটা শক্ত মনের মানুষ। এই প্রত্যেকটা মানুষ রুদ্র স্যারকে দেখেছে তোর জন্য ছটফট করতে, তোর জন্য কাঁদতে। তোকে স্বাভাবিক করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন।
এরপরে তুই ভালো বিহেভ স্যারের কাছ থেকে ভালো বিহেভ কি করে আশা করছিস? তুই বিয়ে কবে করছিস? কথা ঘোরাচ্ছিস না জানতে চাচ্ছি? আমার জন্যই তো ওই দিন তোর বিয়েটা হতে গিয়েও হলো না। আমার তো নিজেকে দোষী মনে হয়। মনে হয় আমার জন্যই তোদের অ্যাক্সিডেন্ট হলো। আমার জন্যই তোর বাচ্চাটা আর নেই। এটা আমার ভাগ্যে লেখা ছিল, এতে কারোর হাত নেই। আমি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। কেটে গেছে একটা সপ্তাহ। এই এক সপ্তাহ রুদ্র আমার সাথে একটা কথাও বলেনি। কিন্তু আমার খেয়াল রাখার কথা উনি মোটেও ভোলেননি। নির্বিকারভাবে উনি আমার সমস্ত খেয়াল রাখেন, যথাসাধ্য আমাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। এখন বাজে প্রায় রাত 10টা, কিন্তু রুদ্র রুমে আসার খবর নাই। অগত্যা আমি রুদ্রকে খুঁজতে বের হলাম। মামুনির রুমের সামনে আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। ভেতর থেকে অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে। দরজা খোলাই ছিল বোধহয়, ভেতরে কি হচ্ছে সেটা দেখতে আমার বেগ পেতে হলো না। রুদ্র মামুনির কোলে মুখ গুজে শুয়ে আছেন। রুদ্র যে কাঁদছেন সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। দেখ রুদ্র, তুই রিয়াকে এভাবে এড়িয়ে চলতে পারিস না। এই সময় তোর সাপোর্টে রিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন। তুই এমন করলে কিভাবে হবে বাবা? আম্মু, ও এত অবুঝ কেন? ও কেন আমাকে বুঝতে চায় না? আমিও তো একটা মানুষ। আমি আর এত টেনশন নিতে পারছি না। ওর কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই। ও একটুও আমাকে বোঝার চেষ্টা করে না। ও বুঝতেই চায় না যে ওর জীবনের থেকে বেশি মূল্যবান আমার কাছে অন্য কিচ্ছু না। আম্মু, ওই সন্তানের বাবা তো আমিও ছিলাম। সবার সামনে আমার কষ্টগুলো মেলে ধরিনি বলে কি আমার কষ্ট হয়নি? ও তো চিৎকার করে কেঁদে নিজের কষ্টগুলো হালকা করতে পারে। আমি তো তাও পারি না। এভাবে ভেঙে পড়লে চলবে? তোকে তো শক্ত হতে হবে। তোকেও রিয়াকে বুঝতে হবে। তুই বাবা হলে ও মা। ও 5টা মাস ওই বাচ্চাটাকে নিজের মাঝে বহন করেছে। সব সময় বাচ্চাটাকে অনুভব করেছে, তাই ওর যন্ত্রণাটাও বেশি। সবাই তো তোর মতো শক্ত মনের অধিকারী হতে পারে না। রিয়া অন্য কারো কষ্ট দেখলেও কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। সেখানে তো নিজের সন্তানকে হারিয়েছে। এই সময় রিয়াকে এভাবে এড়িয়ে না চলে ওর পাশে পাশে থাক। ওকে সব সময় হাসি খুশি রাখ। আল্লাহ যা ভাগ্যে লিখে দিয়েছেন তা তো তুই খণ্ডাতে পারবি না। আল্লাহর উপরে ভরসা রাখ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রুদ্র এখন আমার সাথে স্বাভাবিক আচরণ করেন। আমি ওনার কোলে মাথা রেখে শুয়ে আছি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সন্তর্পণে সরিয়ে দিয়ে গভীর চুমু এঁকে দিলেন কপালে। আমি কোল থেকে মাথা সরিয়ে উঠে বসলাম। প্লিজ আজকে না ঘুমাই? একটুও ঘুম আসছে না। একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, একদম না। আমি কোনো অনিয়ম বরদাস্ত করব না। আমি তোমাকে যে চার্ট দিয়েছি তা ফলো করেই চলবে। একদিনও তার ব্যতিক্রম করবে না। প্লিজ প্লিজ। উনি কিছু একটা ভাবলেন, তারপর বললেন, আচ্ছা যাও, ঘুমোতে হবে না। তুমি এই প্লেটের সবগুলো ফ্রুটস এক্ষুনি খাবে। না, আমি খাবো না, আমি ঘুমোবো। আমার প্রচুর ঘুম পাচ্ছে। এই দেখুন, ঘুমের জন্য চোখ দুটো খোলা রাখতে পারছি না। একবার ডিসিশন চেঞ্জ করেছি, আমার ডিসিশন আর চেঞ্জ হবে না। আমি তোমার আর কোনো বাহানা শুনবো না। নাও ফিনিশ ইট। আমি কাঁচুমাচু মুখ করে খেতে শুরু করলাম। রুদ্রর এক দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে আসছেন। মহিলাটাকে একদম গ্রামের কুচুটে মহিলাদের মতো লাগে, যাদের নিজেদের সংসার থেকে অন্য সংসারে নজর বেশি। মহিলাটাকে দেখা মাত্রই আমি সালাম দিলাম, কিন্তু এতে এই কচুটি মহিলার মন ভরল না। আজকালকার মেয়েরা গুরুজনদের সম্মান করতেই জানে না। তোমার বৌমা তো কোনো আদব কায়দায় জানে না। আমি ওর চাচি শাশুড়ি কোথায় আমার পায়ে হাত দিয়ে সালাম করবে তা না, মুখে মুখে সালাম দিচ্ছে। আপনি তো মনে হয় খুব আদব কায়দা জানেন। আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করব না। তাতে আপনি আমাকে বেয়াদব ভাবেন বা অন্য কিছু ভাবেন, তাতে আমার কিছুই যায় আসে না। উনি একটু থতমত খেয়ে গেলেন। ভাবেননি হয়তো আমি এভাবে উত্তর দেব। তোমার তো সাহস তো কম নয়, আমার মুখে মুখে তর্ক করছো। আমাকে যদি অবলা নারী ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আপনি আমাকে যা তা বলে অপমান করবেন আর আমি তা মুখ বুজে সহ্য করে নেব আপনার এই সহজ সরল বৌমার মতো, তাহলে ভুল ভাবছেন। আমার সাথে লাগতে আসবেন না। প্লিজ রুদ্র, আমি আর খাবো না। এইটুকু শেষ করতেই হবে। আমি আর কোনো কথা শুনবো না। রুদ্রকে আমাকে খাওয়ার জন্য জোর করছে, ঠিক তখনই আগমন ঘটে কুচুটে মহিলার। এসে মুখ বেঁকিয়ে বলে, বউ নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? রুদ্র কাট কাট গলায় জবাব দেয়, বউ নিয়ে আদিক্ষেতা করবো না তো অন্য মেয়েদের নিয়ে আদিক্ষেতা করব? রুদ্রের কথায় মহিলাটি চুপসে গেল, কিন্তু দমে গেল না। মামুনিকে উদ্দেশ্য করে বলে, তোমার ছেলে তো বউ পাগল হয়ে গেছে। বউয়ের কথায় উঠছে আর বসছে। কোনোদিন না জানি তোমাকে বউয়ের কথা শুনে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। রুদ্র কিছু বলতেই যাবে, তার আগে মামুনি বলে, আমি রুদ্রকে যতটা না ভরসা করি তার থেকে বেশি রিয়াকে ভরসা করি। রিয়া আমার ছেলের বউ না, আমার মেয়ে। ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করা তো দূরে থাক, আমাকে আঘাত করার কথাও কল্পনা করতে পারে না। আমার ছেলে সুপুরুষ, কোনো কাপুরুষ না। নিজের স্ত্রীকে ভালোবাসলেই কেউ বউ পাগল হয়ে যায় না।
কেটে গেছে ৭ মাস। আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি। এই ৭ মাসে আমি বেশ কয়েকবারই অসুস্থ হয়ে পড়েছি। আমার থেকেও বেশি রুদ্র অসুস্থ হয়ে পড়েছেন। মাঝে, মাঝে মনে হয় আমি না উনিই প্রেগনেন্ট। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছেন। চোখের নিচে কালি পড়ে গেছে। আগের থেকে উনি আমার খেয়াল একটু বেশি রাখতেন। কিন্তু এখন অতিরিক্ত খেয়াল রাখেন। আমি উহু শব্দটা করলে উনি অস্থির হয়ে পড়েন। উনার এসব পাগলামো দেখে মাঝে, মাঝে হাসি পায় আবার মাঝে, মাঝে খারাপও লাগে। আমি আগের মতো আর হাঁটাচলা করতে পারি না। পা বেশ ফুলে গেছে। আমি বারবার দরজার দিকে তাকাচ্ছি। রুদ্র আসছে কিনা তা দেখছি। কিন্তু রুদ্রর তো কোনো আসার নামই নেই। আজকে রুদ্রর সাথে নিভ্রও আসবে। নিভ্র রুনা আপু আর ইলান ভাইয়ার ছেলে। বয়স প্রায় ৪ বছর। কিন্তু এতটুকু ছেলের যা রাগ প্রচণ্ড গম্ভীর টাইপের, অন্য বাচ্চাদের থেকে একদমই আলাদা। ইলান ভাইয়া যেমন ওনার ছেলে, একদম ওনার বিপরীত। মামুনি বলে রুদ্রও ছোটবেলায় এমন ছিলেন। নিভ্র একদম রুদ্রর কার্বন কপি। কিন্তু নিভ্র অন্যদের সাথে এত না মিশলেও আমাকে ছাড়া তার চলে না। প্রতিদিন একবার তাকে আমাদের বাসায় নিয়ে আসতেই হবে। রুদ্রকে একা আসতে দেখে আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকালাম। কি ব্যাপার, আপনি একা কেন? নিভ্র কোথায়? ইলান নিয়ে আসবে নিভ্রকে। তুমি চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। উনি আমার কোলের উপরে কয়েকটা চকলেট রেখে ওয়াশরুমে চলে গেলেন। বিছানায় পা গুটিয়ে বসলাম। বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকতে পারি না। উনি ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে চলে গেলেন। একটু পরে ফিরে আসলেন এক গাদা খাবার নিয়ে। এত খাবার দেখে চোখ মুখ কুঁচকে গেল। উনি খাবারের প্লেট নিয়ে আমার সামনে বসলেন। আমি ভাবলাম এখনই হয়তো উনি আমার মুখে ঠুসে খাবার ঢোকাতে শুরু করবেন। কিন্তু না, উনি আমাকে অবাক করে দিয়ে নিজেই খাওয়া শুরু করলেন। আমি হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আমি অবাক হয়ে ওনাকে প্রশ্ন করলাম, আপনি এই খাবারগুলো আমার জন্য নিয়ে আসেননি? তোমার জন্য কেন নিয়ে আসবো? তোমার তো খাওয়ার প্রয়োজন নেই। আমি খেলেই তো তোমার পেট ভরে যাবে। ওনার কথা শুনে আমার মুখটা চুপসে গেল। বেশ বুঝতে পারছি উনি আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন। সকালে ওনাকে বলেছিলাম আমরা দুজন তো এক, এক মন, এক পেট, এক আত্মা টাইপ হাজব্যান্ড ওয়াইফ। তাহলে আমার খাওয়ার কি দরকার? আপনি বেশি বেশি করে খেলেই তো আমার পেট ভরে যাবে। এতক্ষণ ক্ষুধা না লাগলেও এখন আমার খেতে ইচ্ছে করছে। উনি আর এক লোকমা মুখে দেওয়ার আগেই আমি টুপ করে খেয়ে নিলাম। আমি শুয়ে আছি আর উনি আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। নিঃসন্দেহে ব্যাপারটা অস্বস্তিকর। উনি আমার থেকে বয়সে বড় হয়ে আমার পায়ে হাত দিচ্ছেন। আমি ওনাকে শত বারণ করলে উনি আমার কথা শুনতে নারাজ। ভালো করে বউয়ের সেবা যত্ন করা সব সিংহ পুরুষই বিয়ের পর বিড়াল পুরুষ হয়ে যায়। এই দেখো না আমাকে, আমার বউ যদি বলে ওঠো তাহলে আমি উঠি। আমার বউ যদি বলে বসো তাহলে আমি বসি। রুদ্র কিচ্ছু বলল না। উনি বুঝতে পেরেছেন ইলান ভাইয়া এগুলো মজা করে বলছেন। নিভ্র দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। রুনা আপু মুচকি হাসি দিয়ে রুমে ঢোকে। ইলান ভাইয়া রুদ্রর দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, ইদানিং নিভ্রর জন্য তোকে আমার ভীষণ সন্দেহ হয়। সত্যি করে বলতো, তুই আমাদের কাছ থেকে লুকিয়ে আরও একটা বিয়ে করিসনি তো? সেই বউয়ের ছেলের সাথে আমার ছেলে অদল বদল করে ফেলিসনি তো? শাট আপ ইলান। নিভ্রও ঠিক এরকম করে। আমি একটু ওর সাথে মজা করলে বলবে শাট আপ বাবা। একদম তোর কার্বন কপি। এই ছেলে আমার হতেই পারে না। আমার ছেলে এত গম্ভীর কি করে হতে পারে? আমি নিভ্রর দিকে তাকিয়ে বললাম। তা নিভ্র সাহেব কেমন আছো? আই এম ফাইন। বেবিটা কেমন আছে? বাবা, আমার আগে বেবির খোঁজ নেওয়া হচ্ছে? আম্মু বলেছে বেবি ভালো থাকলে তুমি ভালো থাকবে। গেম খেলবে? না। কিন্তু কেন? আমার এসব ভালো লাগে না। তোমার ভালো লাগে না কেন? সব বাচ্চাদেরই তো গেম ভালো লাগে। সব বাচ্চাদের গেম ভালো লাগে, কিন্তু আমি তো বাচ্চা না। মাঝখান থেকে ইলান ভাইয়া ফোরন কেটে বলে, তুই বাচ্চা হবি কেন? তুই তো রুদ্রর কার্বন কপি। আমারই ফাটা কপাল। আমার ছেলে আমার থেকে এক কাঠি ওপর দিয়ে যায়। ইলান ভাইয়ের কথা শুনে নিভ্র বিরক্তিতে নাক কুঁচকে বলে, শাট আপ বাবা। ২ মাসের সময় যখন চেক আপ করিয়েছিলাম তখন ডক্টর বলেছিলেন আমার প্রেগনেন্সির বেশ কিছু কমপ্লিকেশন আছে। আজকে রুদ্র আবার চেক আপ করাতে নিয়ে গিয়েছিলেন। ডক্টর বলেছে এখন আর কোনো প্রবলেম নেই। আমার প্রেগনেন্সিও আর ৪-৫টা প্রেগনেন্সির মতোই। আমাকে নিয়ে রুদ্রর টেনশন বিন্দু মাত্র পরিমাণও কমলো না। ওনার এক কথা, ডেলিভারির পর যে পর্যন্ত উনি আমাকে আর আমাদের বেবিকে সুস্থ না দেখবেন সেই পর্যন্ত ওনার টেনশন কমবে না। রুদ্র একটা শান্ত নির্মল পরিবেশে এসে গাড়িটা দাঁড় করান। আমি ফট করে ওনার কোলে উঠে বসলাম। রুদ্র আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি? আমি ওনার গালে টাইট একটা কিস করলাম। উনি মুচকি হেসে আমার ঠোঁটে ওনার ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। উনি আলতো হেসে বললেন, রিটার্ন গিফট। হঠাৎই আমার চোখ গেল রাস্তার ওই পাশে। রাস্তার ওই পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমি ভীষণ অবাক হলাম। আমি ইশারায় রুদ্রকে দেখালাম। উনিও আমার মতো ভীষণ অবাক হয়েছেন। দুজনের মনে একটাই প্রশ্ন, এটা কি করে সম্ভব? নিস্তব্ধ পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাইয়া অভিমানে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমরা সবাই এখন ৬ তলার একটা বিল্ডিংয়ের ৫ তলায় দাঁড়িয়ে আছি।
তখন আমরা রাস্তার পাশে ভাইয়াকে দেখতে পেয়েছিলাম। ভাইয়াকে বাংলাদেশে দেখে আমি আর রুদ্র দুজনে ভীষণ অবাক হয়েছিলাম। গত ২ মাস যাবৎ ভাইয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ভাইয়াকে যে বাংলাদেশে দেখবো সেটা কল্পনাও করতে পারিনি। রুদ্র ভাইয়াকে ডাক দেওয়ার আগেই ভাইয়া একটা গাড়িতে উঠে পড়ে। আমরাও ভাইয়ার গাড়ি ফলো করতে শুরু করি। বাসায় ফোন করে ভাইয়ার কথা জানিয়ে দেই। আম্মু এই ২ মাস ভাইয়ার টেনশনে প্রায় অসুস্থই হয়ে পড়েছিল। ভাইয়ার গাড়িটা দাঁড়ায় ৬ তলা বিল্ডিং এর সামনে। বাসার সবাই আসলে আমরা একসাথে গিয়ে ভাইয়ার ফ্ল্যাটে হামলা করি। আমি ভাইয়ার হাত টেনে ধরে বললাম, ভাইয়া, একদম আমাকে ভাইয়া বলবি না, আমি কারো ভাইয়া না। তুমি এমন করছো কেন? তাহলে আমার কেমন করা উচিত? তোর সাথে এত কিছু ঘটে গেল, সেটা জানার অধিকার কি আমার ছিল না? তুই আর রুদ্র অ্যাক্সিডেন্ট করেছিস, সেটা জানার অধিকার কি আমার ছিল না? তোর মিসক্যারেজ হলো, তুই ডিপ্রেসড হয়ে বারবার সুসাইডের চেষ্টা করলি, সেগুলো জানার অধিকার কি আমার ছিল না? আমার বোনের সাথে এত কিছু ঘটে গেল যে আমি জানতেই পারলাম না। জানবো কি করে? আমাকে তো জানানোই হয়নি। আমার বোনের এরকম একটা ক্রাইসিসের মাঝে দিয়ে গেল, আমি ওর পাশে দাঁড়াতে পারিনি। ওর কাঁধে হাত রেখে, তোর ভাই আছে তো পাশে, এই কথাটা বলা তো দূরে থাক, ওকে দুটো সান্ত্বনার বাণীও শোনাতে পারিনি। এখানে আমার দোষ কোথায় ভাইয়া? তুমি আমার সাথে এমন করছো কেন? তোমাকে জানানোর মতো অবস্থায় তো আমি ছিলাম না। তখন আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে আমার দিন দুনিয়া কোনো খেয়ালই ছিল না। আর আমি তো এটা জানতামও না কেউ তোমাকে কিছু জানায়নি। হুট করে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার বোন এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, কিন্তু আমার পরিবারের লোক আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করেনি। অন্য কারো কাছ থেকে খবরটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। নিজেকে অক্ষম মনে হচ্ছিল। ভাই হয়ে বোনের বিপদে পাশে দাঁড়াতে পারিনি, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। আম্মু এতক্ষণ চুপ করেছিল। আম্মু অপরাধীর ন্যায় নিচু স্বরে বলল, তখন তোকে বলার মতো পরিস্থিতিতে আমরা ছিলাম না, তোকে জানানোর কথা মাথাতেই ছিল না। রিয়া অসুস্থ, তার উপরে বাচ্চার জন্য পাগলামো করা, রুদ্রও অসুস্থ ছিল। ওকে যে রুদ্র সামলাবে সে অবস্থাতেও ছিল না। সবকিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। সবকিছু ঠিক হলে তোকে একবার জানাতে চেয়েছিলাম। পরে ভাবলাম আরও তো কয়েকটা মাসের ব্যাপার, তুই দেশে আসলেই তোকে সবটা বলবো। এত দূরে থাকা, একা একা থাকিস, এসব কিছু জানালে তুই টেনশন করবি। তোমার কি মনে হয় আম্মু, রিয়ার খবর শোনার পরেও আমি ওই দেশে পড়ে থাকতাম? ৩ বছর কমপ্লিট হওয়ার আগেই তুমি দেশে ফিরে আসলে তো তোমার চাকরিটা চলে যেত। ভাইয়া, এই চাকরিটা তো তোমার স্বপ্ন ছিল, চাকরি কি চলে যাবে? আমি নিজেই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার বোনের থেকে আমার স্বপ্ন বড় না। যে চাকরির জন্য আমি আমার বোনের পাশে থাকতে পারিনি, সেই চাকরির দরকার নেই আমার। ২ মাস ধরে তুমি দেশে আছো, তাই না? ভাইয়া মাথা নেড়ে সম্মতি জানায়। তাহলে তুমি আমাদের সাথে দেখা করনি কেন? এই ২ মাস তুমি আমাদের সাথে যোগাযোগ করনি। তোমার ব্যাপারে কোনো রকমই ইনফরমেশন আমাদের কাছে ছিল না। তোমাকে নিয়ে কতটা টেনশনে আমরা দিন পার করেছি সেটা তুমি বুঝতে পারছো? পেটে হুট করে হালকা ব্যথা করছে। আমি ভাইয়াকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম। তোদের উপরে ভীষণ অভিমান হয়েছিল, তাই তোদের সাথে দেখা করিনি। কিন্তু আড়াল থেকে সবার খোঁজ খবর আমি রেখেছি। পেটে ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। আমি ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে বসে আছি। রুদ্র আমার দিকে তাকাতেই চমকে উঠলেন। অস্থির হয়ে এসে আমার পাশে বসলেন। রিয়া, তুমি এভাবে বসে আছো কেন? তোমার খারাপ লাগছে? কোনো অসুবিধা হচ্ছে? ব্যথাটা দ্বিগুণ হারে বেড়ে গেল। আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। আমি রুদ্রর বাহুর কাছে শার্টটা খামচে ধরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে রুদ্র আরও অস্থির হয়ে পড়লেন। ভাইয়া এগিয়ে এসে বলে, রিয়াকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। রুদ্র, তুমি রিয়াকে নিয়ে এসো, আমি গাড়ি বের করছি। ডেলিভারির ডেট আরও ১০ দিন পর ছিল, কিন্তু আজকেই লেবার পেন শুরু হয়ে যাওয়ায় আজকেই ডেলিভারি হবে। এটা নিয়ে রুদ্র ডক্টরদের প্রশ্ন করতে করতে পাগল করে দিচ্ছেন। কেন ১০ দিন আগে হবে? এরকমটা কেন হচ্ছে? ১০ দিন আগে হওয়ার কোনো সমস্যা হবে না তো? আমি এবং বেবি দুজনে সুস্থ থাকবো তো? ব্লা। ডক্টররা রুদ্রর প্রশ্নে রীতিমতো বিরক্ত হয়ে গেছেন। উনিও যে একজন ডক্টর সেটা ভুলে গিয়ে রুদ্র বাচ্চাদের মতো বিহেভ করছেন। কিছুক্ষণের মাঝে আমাকে ওটিতে ঢোকানো হবে। রুদ্র আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমি যন্ত্রণায় ছটফট করছি। রুদ্র আমাকে কি সান্ত্বনা দেবে? রুদ্র নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না। রুদ্রর কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। আমি একটু জোরে চিৎকার দিলে ওনার মুখের অবস্থা ভয়ানক হয়ে যায়। যেন আমি না, উনিই ব্যথা পাচ্ছেন। রুদ্র পড়ে যেতে নিলে ভাইয়া এসে ধরে ফেলে। আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আর রুদ্রকে একটা ডক্টর দেখছেন। বেশি টেনশন করার ফলে আপনার প্রেশার হাই হয়ে গেছে। স্যার, ম্যাম একদম ঠিক আছেন। আপনি এত বেশি টেনশন করলে তো আপনি স্ট্রোক করবেন। আমার মেয়ে হয়েছে। রুদ্র মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। কয়েক ঘন্টায় চেহারার কি হাল করেছেন। রুদ্রর পাগলামো দেখে সবাই হাসাহাসি করছে, কিন্তু এতে ওনার কোনো হেলদোল নেই। উনি আমার কাছে এসে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। মেয়ের কপালে একটা চুমু দিয়ে বললেন, আমাদের মেয়ের নাম রুদ্রিতা জাহান আরশিয়া। রুদ্রিতা আয়মান আরশিয়া হলে কেমন হবে? ভাইয়া কেবিনে ঢুকতে ঢুকতে বলল, রুদ্রিতা জাহান আরশিয়াই বেস্ট। কেটে গেছে ৪টা বছর।
4টা বছর কেটেছে হাসি, আনন্দ আর মান অভিমানের মাঝ দিয়ে। রুদ্রর সাথে ঝগড়া হয়েছে অনেকবার, অভিমানে গাল ফুলিয়ে রেখেছি। উনি আহ্লাদের সাথে আমার অভিমান ভাঙিয়েছেন। রুমে ঢুকতেই একটা মনোমুগ্ধকর দৃশ্য নজরে এলো। আরশিয়া রুদ্রকে চেঞ্জ করাতে সাহায্য করছে, নিজের ছোট ছোট হাত দ্বারা যতটুকু পারছে ততটুকুই করছে। রুদ্রর হাত থেকে ঘড়ি খুলে দিচ্ছে। আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছি। আরশিয়ার বয়স এখন 4 বছর, আর সে একদম রুদ্রর মতো হয়েছে। আমার আর ওর মাঝে অল্প কিছু মিল আছে। আমার ঠোঁটের নিচে তিল আছে, ওরও ঠোঁটের নিচেও তিল আছে। ওর চোখ দুটোও আমার চোখের মতোই। রুদ্রিতা! নিভ্রর ডাক শুনে আরশিয়া দরজার দিকে তাকায়। সবাই আরশিয়া ডাকলেও নিভ্র রুদ্রিতা ডাকে। নিভ্রর বয়স 8। নিভ্রকে দেখে আরশিয়া ছুটে আসে। এভাবে ছুটে আসায় পড়ে যেতে নিলে নিভ্র এসে ধরে ফেলে। আরশিয়া শুধু বাপের চেহারা আর সাদা চামড়াটাই পেয়েছে। আর সবকিছুই আমার মতোই ছটপটে আর চঞ্চল, কিন্তু প্রচণ্ড জেদি। নিভ্র আরশিয়াকে ধমক দিয়ে বলে ওঠে, দেখে চলতে পারিস না? আমি না ধরলে তো এখনই পড়ে যেতি। নিভ্র আরশিয়াকে বকতে বকতে রুম থেকে নিয়ে চলে যায়। রুদ্র আমাকে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে ব্যালকানিতে নিয়ে আসে। আজকে আকাশে থালার মতো চাঁদ উঠেছে। উনি আকাশের দিকে ইশারা করে বললেন, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে জানো? না, পূর্ণিমা তিথি। আমার জীবনেও তোমার আগমনটাও পূর্ণিমা তিথির মতো। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিয়েছো। তোমার হাতে হাত রেখে হাজারটা পূর্ণিমা তিথি পার করতে চাই। থাকবে তো আমার পাশে? হাজারটা পূর্ণিমা তিথি পার করতে পারবো কিনা জানি না, কিন্তু জীবনের শেষ পূর্ণিমা তিথি পর্যন্ত আপনার পাশে থাকবো। তো বন্ধুরা, এই গল্পটা এই পর্যন্তই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।